এখন দেখেন জনসংখ্যা পরিবর্তনের নিয়ামক হচ্ছে তিনটি: জন্ম, মৃত্যু এবং অভিবাসন। বাংলাদেশে কিন্তু অনেক দিন পর্যন্ত জনসংখ্যাকে একটা সমস্যা হিসেবে দেখা হতো, কারণ হচ্ছে বাংলাদেশের আয়তন অনুসারে জন্মহার অনেক বেশি এবং দেখা যেত যে জনসংখ্যার একটা অতিরিক্ত ঘনত্বের কারণে বাংলাদেশের জনসংখ্যাটা একটা সমস্যা হিসেবে ধরা হতো। কিন্তু যখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে বাংলাদেশ প্রবেশ করেছে, এখন ওই সমস্যাটা কিন্তু উল্টা বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ স্বরূপ হয়ে গেছে। কারণ আমার দেশের আয়তনের তুলনায় আমার জনসংখ্যার পরিমাণ যখন বেশি, তার মানে কি আমার কর্মক্ষম জনগোষ্ঠীর পরিমাণও বেশি। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড থেকে আমার অর্থনৈতিক যেই ধরেন আমার অর্থনৈতিক যে সুবিধা বা যে লাভ আমি পাওয়ার কথা, সেটাও কিন্তু আমার ডাবল। কাজে এইটুক ফেজের মধ্যে আমাদের আসলে এই পপুলেশন যেই সমস্যা ছিল, সেটা এখন আস্তে আস্তে একটা সুন্দর অবস্থানে বাংলাদেশে নিয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য অবশ্যই খুবই আনন্দের সংবাদ। এখন এই জনসংখ্যা পরিবর্তনের নিয়ামক বা ফ্যাক্টরস অফ পপুলেশন চেঞ্জ হচ্ছে তিনটি, যেটা বললাম: জন্ম, মৃত্যু, অভিবাসন। একটা দেশে প্রতি বছর কত পরিমাণ মানুষ জন্মাচ্ছে, সেইটা মোট মৃত্যু হারের চেয়ে যদি বেশি হয় তাহলে সে দেশের জন্মহারের সংখ্যা বেশি। যদি কোনো দেশের জন্ম তুলনায় মৃত্যুর হার বেশি থাকে, সেই দেশে হচ্ছে গিয়ে জনসংখ্যা একটা নিম্নগামী অবস্থানে থাকবে। আর অভিবাসন বলতে মূলত যদি কোনো একটা পার্টিকুলার এরিয়া থেকে বা পার্টিকুলার একটা দেশ থেকে একটা ভালো অ্যামাউন্টের জনগণ অন্য শহরে, অন্য দেশে যদি চলে যান, বিভিন্ন কারণ এটার পিছনে থাকে। কিছু কিছু ক্ষেত্রে এটা দেখা যায় সক্রিয়ভাবেই মানুষজন যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে সিচুয়েশনটা এমন হয়ে যায় যে বলপূর্বকভাবে আপনাকে আপনার দেশ ছাড়তে হয় বা শহর ছাড়তে হয়। সেই জিনিসটাকে মূলত অভিবাসন বলা হয়। এবং কোনো একটা পার্টিকুলার কান্ট্রি বা এরিয়াতে মূলত এই তিনটা ফ্যাক্টরি হচ্ছে জনসংখ্যার পরিবর্তনটা কেমন হবে সেটাকে ডিটারমাইন করে। আচ্ছা, এখন দেখেন জন্মহার বলতে আসলে মূলত কি বোঝায়। এগুলো আপনাদের জাস্ট কনসেপ্টের জন্য, এগুলা থেকে প্রশ্ন সরাসরি কখনোই আসে না, কিন্তু জেনে রাখলে আপনি হচ্ছে গিয়ে পুরা বিষয়টা মাথায় নিয়ে যেতে পারবেন, ভুলে যাবেন না। তো জন্মহারের বিষয়টা হচ্ছে স্বাভাবিক জন্মহার নারীদের সন্তান ধারণের সামর্থ্য নির্দেশ করে। 15 থেকে 49 বছর বয়স পর্যন্ত নারীদের প্রজনন ক্ষমতা বা ফার্টিলিটি থাকে। ঠিক আছে, তার মানে সন্তান ধারণ করার যেই বয়স সেটা হচ্ছে 15 থেকে 49 বছর বয়স পর্যন্ত। এবং এই বয়সের মধ্যে স্বাভাবিক জন্মহার নারীদের সন্তান ধারণ করতেছে কতজন বা হচ্ছে কিভাবে করে এই জিনিসটা তারা হচ্ছে এক্সপেরিয়েন্স করতেছে, সেইটার উপরেই মূলত বার্থ রেটটা ডিপেন্ড করে। দেখেন, সাধারণ জন্মহার নির্দিষ্ট বছরে, কোনো একটা নির্দিষ্ট বছরে জন্মিত সন্তান, নির্দিষ্ট বছরের প্রজনন নারীর সংখ্যা, এখানে একটা ভাগ চিহ্ন হবে। ঠিক আছে, এইটা নির্দিষ্ট বছরে যদি যে পরিমাণ সন্তান জন্মাবে তাকে নির্দিষ্ট বছরের প্রজননক্ষম নারীর সংখ্যা দ্বারা ভাগ করে সেটাকে 1000 দিয়ে গুণ করলেই আমরা সাধারণ জন্মহারটা পাবো। কিন্তু আমরা যখন জন্মহার নিয়ে কথা বলি তখন মূলত স্থূল জন্মহার এই কনসেপ্টটাই বেশি আলোচিত হয়, বা ক্রুড বার্থ রেট। ঠিক আছে, এখানে দেখেন কোনো বছরে জন্মিত সন্তানের মোট সংখ্যাকে, ধরেন 2024 সালে কোনো আমাদের বাংলাদেশে ধরেন 2024 সালে মোট জন্মিত শিশুর সংখ্যা যদি সাপোজ 5 লাখ হয়, সেটাকে উক্ত বছরের মধ্যকালীন মোট জনসংখ্যা দিয়ে ভাগ করতে হবে। মনে করেন জুন মাসে 2024 সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল 16 কোটি, রাউন্ড ফিগারই ধরলেন 16 কোটি ছিল। তার মানে ওই 5 লাখকে 16 কোটি দিয়ে ভাগ করলে তারপরে সেটাকে 1000 দিয়ে গুণ করলেই হচ্ছে এই স্থূল জন্মহারটা বের হয়। এবং এটাই হচ্ছে জনসংখ্যার, যখন আমরা জন্মহার নিয়ে কথা বলি মূলত স্থূল জন্মহারের বিষয়টাকেই বেশি ফোকাস করা হয়। হ্যাঁ, তার মানে এই যেই এখানে যে সূত্রটা, এইটা কিন্তু মাঝে মধ্যে পরীক্ষায় আসতে পারে। এই জিনিসটা একটু দেখবেন যে কোনো বছরের জন্মিত সন্তানের মোট সংখ্যা ভাগ বছরের মধ্যবর্তীকালীন মোট জনসংখ্যা ইন্টু এই 1000। ঠিক আছে, এটা দিয়ে পার্সেন্টেজটা বের করা হয়। এটা সাধারণ জন্মহার হবে না, এটা হচ্ছে স্থূল জন্মহার। এই স্থূল জন্মহার নিরূপণ করা হয় এই সূত্রের মাধ্যমে। আচ্ছা,
আর স্থূল মৃত্যু হারটা কি? একই জিনিস। এখানে হচ্ছে দেখেন কোনো বছরে মৃত্যুবরণকারী মোট সংখ্যাকে উক্ত বছরের মধ্যবর্তীকালীন মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে তাকে 100 দিয়ে আবার 1000 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাইলে এটা কি হচ্ছে? মৃত্যুবরণকারী মোট সংখ্যা ডিভাইডেড বাই বছরের মধ্যবর্তীকালীন মোট জনসংখ্যা। এটা দিয়ে হচ্ছে এই স্থূল মৃত্যু হারটা ডিটারমাইন করা যায়। এখন দেখেন আপনাদেরকে যেটা আমি প্রথমেই বললাম যে স্থূল জন্ম হারের পরিমাণ যদি বেশি হয় মৃত্যু হারের চেয়ে, সে দেশের জনসংখ্যা ঊর্ধ্বগামী। যদি স্থূল মৃত্যুর হার স্থূল জন্ম হারের চেয়ে বেশি হয়, সে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার নিম্নগামী। এবং যদি দুইটা একদম সমান সমান থাকে, যেটা ইউজুয়ালি খুব কম হয়, তাহলে সেই দেশের জনসংখ্যা হচ্ছে একটা ব্যালেন্স বা ইকুইলিব্রিয়াম স্টেটে থাকে।